আজ আমরা দেখব পরাবিদ্যুৎ এবং তার শ্রেণীবিভাগ এবং অন্যান্য। দেখো, আমরা আগে যে সমস্ত বিষয়গুলো বলেছিলাম তার একটা শর্ট বিষয় আমাদের বলা দরকার আছে, যে আমরা প্রথমে এই অধ্যায়ের কুলম্বের সূত্র যেগুলো বা কুলম্বের সূত্রের যে প্রয়োগগুলো সেগুলো আমরা প্রথমে করিয়েছি। তারপর তড়িৎ ক্ষেত্র এবং তার প্রয়োগ যেগুলো সেগুলো আমরা করিয়েছি। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে সেগুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা উল্লেখ করেছি, এবং যতগুলি সম্ভব উদাহরণ আমাদের দেওয়া সম্ভব অনলাইনের ক্ষেত্রে আমরা সেই উদাহরণগুলো উপস্থাপিত করলাম। তো তোমরা এখানে কয়েকটা প্র্যাকটিসগুলো করবে যে কুলম্বের সূত্রের প্রয়োগগুলো কেমন হয়, আর তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের পরিমাপ কত হতে পারে, তো সেইগুলো কিভাবে নির্ণয় করা যায় এগুলো আমরা অলরেডি বিস্তারিত আলোচনা করেছি। এবারে আমরা যেটা এখন দেখছি এটা তড়িৎ ক্ষেত্র থেকে এবং তড়িৎ কুলম্বের সূত্র থেকে একটু আলাদা বিষয়। তো যাই হোক, পরাবিদ্যুৎ নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিষয়টা একটু বোঝার চেষ্টা করতে হবে। প্রথমে দেখো যে পরাবিদ্যুৎ বলতে প্রকৃতপক্ষে ঠিক কি বোঝাচ্ছে। পরাবিদ্যুৎ বলতে অ্যাকচুয়ালি ঠিক কি বোঝায়, বলছি যে সমস্ত পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রনটা থাকে না, তারা তড়িৎ পরিবহন করতে পারে না, এদেরকে অন্তরক বা পরাবিদ্যুৎ অর্থাৎ ইনসুলেটর বা পরাবিদ্যুৎ অথবা ডাইইলেকট্রিক বলা হয়। তাহলে পরাবিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে আমরা কি বুঝলাম, যে যে সমস্ত পদার্থে মুক্ত ইলেকট্রন থাকে না, অর্থাৎ অপরিবাহী পদার্থ যারা তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে অন্তরক, যেগুলোকে আমরা ইনসুলেটর বা অন্তরক এতদিন পর্যন্ত বলেছি, সেইগুলোই এখন হচ্ছে আমাদের বলবো পরাবিদ্যুৎ। এই বিষয়ে আলাদা কিছু নেই। তো আমরা তার মধ্যে বিভিন্ন বিষয়গুলো দেখব, কিন্তু আমাদের প্রথমে বুঝে নিতে হবে যে আমরা অনেক সময় এটা ভাবি যে অন্তরক বা পরাবিদ্যুৎ বিষয়টা যে আলাদা, তার আলাদা কিছু নয়। অন্তরক যার মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন থাকে না, যারা তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে অন্তরক বলা হয়, তারাই হলো পরাবিদ্যুৎ। এদের তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে পৃষ্ঠতলের মধ্যে আবিষ্ট আধানের সৃষ্টি হয়। একটা পরাবিদ্যুৎকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয় তাহলে তড়িৎটার পৃষ্ঠতলে আবিষ্ট আধানের সৃষ্টি হবে, কিন্তু এদের মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। এই বিষয়টা বিশেষভাবে খেয়াল করতে হবে যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো অন্তরককে যদি আমরা রাখি তাহলে সেই অন্তরকের মধ্যে তড়িৎ আবিষ্ট আধানের সৃষ্টি হবে। আমরা আগে তড়িৎ আবেশ যখন আমরা পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম যে অন্তরকে তড়িতাবেশ কীভাবে সৃষ্টি হয়, অর্থাৎ পরমাণুর আকারের সাময়িক পরিবর্তনের মাধ্যমে যে বিষয়টা হয়, তো সেটা হচ্ছে তড়িতাবেশ ওইভাবে সৃষ্টি হয়। তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলেও এর পৃষ্ঠতলের মধ্যে আবিষ্ট তড়িতাধানের সৃষ্টি হবে, কিন্তু এদের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় না, কারণ এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, মুক্ত ইলেকট্রন স্থান পরিবর্তন করতেও পারে না, সেই জন্য এরা তড়িৎ পরিবহন করতে পারবে না। এখন আমরা দেখব সেটা হচ্ছে পরাবিদ্যুতের শ্রেণী বিভাগ। দেখো, পরাবৈদ্যুতিক পদার্থের অণুর মধ্যে আধানের অবস্থান অনুযায়ী পরাবৈদ্যুতিক পদার্থকে দুটি ভাগে ভাগ করা হয়। পরাবৈদ্যুতিক পদার্থকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, বা অন্তরককে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ বা নন পোলার সাবস্টেন্স, এবং অপরটি হচ্ছে মেরুবর্তী পদার্থ বা পোলার সাবস্টেন্স। তাহলে পরাবৈদ্যুতিক পদার্থকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে নন পোলার, অপরটি হচ্ছে পোলার। তাহলে দেখো, এখানে দেখো পরাবৈদ্যুতিক পদার্থ পরাবৈদ্যুতিক পদার্থ এইটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে
অমেরুবর্তী পদার্থ, আরেকটা হচ্ছে মেরুবর্তী পদার্থ। দেখো একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ আর একটা হচ্ছে মেরুবর্তী পদার্থ। অমেরুবর্তী পদার্থটাকে হচ্ছে ইংরেজিতে নন পোলার, এটা হলো নন পোলার, অপরটাকে বলা হয় পোলার। ঠিক আছে, একটা হচ্ছে নন পোলার, অপরটাকে বলা হচ্ছে পোলার। এখন অমেরুবর্তী পদার্থ বলতে কি বোঝাচ্ছে? যে সমস্ত পদার্থের অণু ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র এবং অর্থাৎ ইলেকট্রনের কেন্দ্র এবং ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র বা প্রোটন সমূহের কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করে তাদেরকে বলা হয় অমেরুবর্তী পদার্থ। যে সমস্ত পদার্থের অণু ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্রগুলি এবং ধনাত্মক আধান বন্টনের কেন্দ্রগুলি একটাই বিন্দুতে অবস্থান করে, তো সেই বস্তুগুলোকে বলা হচ্ছে অমেরুবর্তী পদার্থ। ঠিক আছে, এবং বহিস্থ তড়িৎ ক্ষেত্র যখন এদের মধ্যে প্রয়োগ করা হয় তার আগে অণুর মধ্যে কোনো স্থায়ী তড়িৎ দ্বিমেরুর ভ্রামক থাকে না। তো বিষয়টা শোনো, তো যখন কোনো একটা পদার্থকে কোনো একটা অণুকে আমরা দেখছি, তো তার মধ্যে ইলেকট্রন আছে এবং প্রোটন আছে। প্রোটনগুলির সমস্ত প্রোটনগুলির আধানগুলি হচ্ছে ধনাত্মক, ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক আধান বন্টনের একটি কেন্দ্র যদি আমরা মনে করি এবং ইলেকট্রনগুলির আধান বন্টনের কেন্দ্র যদি আলাদা হয় তাহলে সেটা হবে মেরুবর্তী। আর যদি ধনাত্মক আধান বন্টনের যে কেন্দ্র এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র যদি একই বিন্দুতে অবস্থান করে তাহলে সেই সমস্ত পদার্থকে বলা হবে অমেরুবর্তী পদার্থ। এখানে একটা বিষয় শোনো, সেটা হচ্ছে যে ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র যে বিন্দুটি এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র আলাদা যে বিন্দুটি, এই দুটি বিন্দু যদি পৃথকভাবে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে তাহলে দেখা যাবে যে একই আধান অর্থাৎ সমগ্র প্রোটনগুলির মোট ধনাত্মক আধান এবং সমগ্র ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধানের কেন্দ্র যদি আলাদা দুটি বিন্দুতে হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে একটা এর মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু আছে বলে মনে করা যায়। স্বাভাবিক অবস্থায় এর মধ্যে একটি তড়িৎ দ্বিমেরুর অস্তিত্ব আছে এটা মনে করা যেতে পারে, কিন্তু যেহেতু এখানে ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করে, তাই স্বাভাবিক অবস্থায় অর্থাৎ বহিস্থ তড়িৎক্ষেত্র প্রয়োগের আগে এর মধ্যে কোনো স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাওয়া যায় না। যেহেতু ধনাত্মক আধানের কেন্দ্রগুলি একটি বিন্দুতে, ঋণাত্মক আধানের কেন্দ্রগুলি অপর বিন্দুতে অবস্থান করে, সেই জন্যে এদের মধ্যে বহিস্থ বা অর্থাৎ বাইরে এই বস্তুটিকে বাইরের তড়িৎ ক্ষেত্রে প্রয়োগ করলে বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে তাকেই বলা হচ্ছে বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা। তো বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগের আগে এর মধ্যে কোনো স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামককে দেখতে পাওয়া যায় না। এই পদার্থগুলিকে বলা হবে অমেরুবর্তী পদার্থ, অমেরুবর্তী অন্তরক পদার্থ। ঠিক আছে, এইবারে একটা বিষয় দেখো, যদি অমেরুবর্তী পদার্থকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হয় তাহলে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্রের আপেক্ষিক সরণ ঘটে। এর ফলে একটি অণু তড়িৎ দ্বিমেরু হয়ে পড়ে, অর্থাৎ ধনাত্মক আধান বন্টনের কেন্দ্রটাকে আমরা একটা ধনাত্মক আধান ধরে নিচ্ছি, ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র আরেকটি ঋণাত্মক আধান। এখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রয়োগ করলে তখন দেখা যাবে যে ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র দুটি পৃথক বিন্দুতে সরে যায়
তার ফলে এর মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হয় এবং এই ধরনের দ্বিমেরুকে বলা হয় আবিষ্ট দ্বিমেরু। এই ধরনের দ্বিমেরুকে আমরা বলবো আবিষ্ট দ্বিমেরু। তাহলে আমরা এখানে কি কি বিষয় পেলাম? প্রথমে আমরা দেখলাম অমেরুবর্তী পদার্থ। তো অমেরুবর্তী পদার্থ কাকে বলে? সেটা হচ্ছে যে সমস্ত পদার্থের অণুর ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র এবং ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করে, সেই বিন্দুতে তাকে বলা হয় অমেরুবর্তী পদার্থ। এই পদার্থের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রয়োগের আগে পর্যন্ত এর মধ্যে কোনো স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে না, কারণ ধনাত্মক এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র পরিপাতিত হয়, অর্থাৎ আলাদা আলাদা দুটো বিন্দুতে দুটি ধনাত্মক ঋণাত্মক আধান থাকে না। সেই জন্য এই সমস্ত পদার্থকে বলা হবে অমেরুবর্তী পদার্থ। অমেরুবর্তী পদার্থে তাহলে আমরা বৈশিষ্ট্যগুলি কি পেলাম? নাম্বার 1 যেটা পাচ্ছি সেটা হচ্ছে ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র এবং ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করে। 2 নম্বর বিষয় হচ্ছে বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগের আগে এর অণুর মধ্যে কোনো স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে না। এবং 3 নম্বর হচ্ছে অমেরুবর্তী পদার্থকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে ধনাত্মক এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র দুটি পৃথক হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে আপেক্ষিক সরণ ঘটে। তার ফলে তড়িৎ দ্বিমেরুর ভেতরে অণুর মধ্যে একটি তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয়, অর্থাৎ পদার্থটির মধ্যে একটি লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সৃষ্টি হবে। একে বলা হয় আবিষ্ট তড়িৎ দ্বিমেরু। অমেরুবর্তী পদার্থের অনেকগুলি আমরা উদাহরণ দিতে পারি। তার মধ্যে হচ্ছে মিথেন হচ্ছে একটি অমেরুবর্তী পদার্থ, C2H4, CCl4, Cl2, N2 ইত্যাদি এই সমস্ত যে অণুগুলি আছে সেইগুলি হচ্ছে সবাই অমেরুবর্তী পদার্থ। ঠিক আছে, এরপরে আমরা মেরুবর্তী পদার্থ দেখব। যে সমস্ত পদার্থের অণুর ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র এবং ধনাত্মক আদান বন্টনের কেন্দ্রের মধ্যে সামান্য ব্যবধান থাকে তাদেরকে মেরুবর্তী পদার্থ বলা হয়। যে সমস্ত পদার্থের ঋণাত্মক আদান বন্টনের কেন্দ্র বা ইলেকট্রন সমূহের কেন্দ্র এবং ধনাত্মক আদান বন্টনের কেন্দ্র বা প্রোটন সমূহের কেন্দ্র একই বিন্দু দুটি ভিন্ন বিন্দুতে অবস্থান করে তাকে বলা হচ্ছে অমেরুবর্তী পদার্থ। তাকে মেরুবর্তী পদার্থ বলা হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সমস্ত মেরুবর্তী পদার্থ আমরা কাকে বলবো? যে সমস্ত পদার্থের ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র একই বিন্দুতে অবস্থান না করে সামান্য ব্যবধানে থাকা দুটি বিন্দুতে অবস্থান করে তাকে বলা হচ্ছে মেরুবর্তী পদার্থ। তাহলে মেরুবর্তী পদার্থের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য পাবো? স্বাভাবিক অবস্থায় অর্থাৎ বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রয়োগের আগে এদের মধ্যে একটি স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে, অর্থাৎ বহিস্থ তড়িৎ ক্ষেত্রের অনুপস্থিতিতেও এদের অণুর মধ্যে একটি স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে এবং এদেরকে মেরুবর্তী পদার্থ বলা হয়। এবং এই মেরুবর্তী পদার্থের উদাহরণ কি দেব আমরা? জল অর্থাৎ H2O, এইটা পাবো, অ্যামোনিয়া NH3, SO2, H2S ইত্যাদি এই সমস্তগুলোকে বলা হচ্ছে মেরুবর্তী পদার্থ বা পোলার সাবস্ট্যান্স। এখন দেখো, সাধারণ অবস্থায় মেরুবর্তী পদার্থের বিভিন্ন অণু দ্বিমেরু ভ্রামকের অভিমুখ বিভিন্ন থাকে, অর্থাৎ সাধারণ অবস্থায় যে মেরুবর্তী পদার্থের তড়িৎ দ্বিমেরুগুলি পাওয়া যায় সেগুলোর বিভিন্ন অভিমুখ পাওয়া যায়। আমরা জানি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ সবসময় ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে হয়। এখন সাধারণ অবস্থায় যে অণুগুলি অবস্থান করে অণুগুলির ক্ষেত্রে বিভিন্ন তড়িৎ দ্বিমেরু থাকে এবং বিভিন্ন অণুর অর্থাৎ সাধারণ অবস্থায় মেরুবর্তী পদার্থের বিভিন্ন অণুর যে তড়িৎ দ্বিমেরুগুলি পাওয়া যায় তড়িৎ দ্বিমেরু ভ্রামকের বিভিন্ন অভিমুখ থাকে। তাই পদার্থের কোনো মোট তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে না এবং শূন্য হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অমেরুবর্তী পদার্থের ক্ষেত্রেও যেমন স্বাভাবিক অবস্থায় কোনো তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে না, মেরুবর্তী পদার্থের ক্ষেত্রেও তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা থাকে, কিন্তু বিভিন্ন অণুর ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ বিভিন্ন হওয়ায় এদের লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা শূন্যই হয়। কিন্তু যখন এদেরকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করা হবে
তখন দ্বিমেরুগুলির উপর একটি টর্ক ক্রিয়া করে এবং তারা তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হয়। এর ফলে পদার্থটি লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাওয়া যায়। লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাওয়া যায়। সুতরাং বহিস্থ তড়িৎ ক্ষেত্রে যখন প্রয়োগ করা হয় তখন মেরুবর্তী পদার্থ এবং অমেরুবর্তী পদার্থ একই আচরণ করে। মেরুবর্তী পদার্থ এবং অমেরুবর্তী পদার্থ একই আচরণ করবে। অর্থাৎ মেরুবর্তী পদার্থের মধ্যেও যেমন একটা স্থায়ী তড়িৎ দ্বিমেরু ভ্রামক দেখতে পাওয়া যাবে, লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামক, অমেরুবর্তী পদার্থের ক্ষেত্রেও একটা অর্থাৎ একটা লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামক দেখতে পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকে পরাবিদ্যুৎ এবং তার শ্রেণী বিভাগ। প্রথমে আমরা এখানে দেখলাম পরাবিদ্যুৎ বলতে কি বোঝায়। পরাবিদ্যুতের দুটি শ্রেণী বিভাগ হলো, একটা হচ্ছে মেরুবর্তী অমেরুবর্তী পদার্থ। তারপরে আমরা দেখলাম অমেরুবর্তী পদার্থ কাকে বলে, মেরুবর্তী পদার্থ কাকে বলে। অমেরুবর্তী পদার্থের মধ্যে স্বাভাবিক অবস্থায় কোনো তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে না, মেরুবর্তী পদার্থের মধ্যে থাকে। অমেরুবর্তী পদার্থকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ দ্বিমেরু সৃষ্টি হয় এবং দ্বিমেরু ভ্রামক পাওয়া যায়। মেরুবর্তী পদার্থের মধ্যে দ্বিমেরু ভ্রামকগুলি থাকে, কিন্তু সাধারণ অবস্থায় লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে না। তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে তখন তড়িৎ দ্বিমেরুগুলি একটি দিকে সজ্জিত হয় এবং লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাওয়া যায়। এবং দেখা গেল যে তড়িৎ ক্ষেত্র প্রয়োগের ফলে এদের মধ্যে অমেরুবর্তী পদার্থের মধ্যেও যেমন একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাওয়া যায়, তেমনি অর্থাৎ মেরুবর্তী পদার্থের মধ্যেও তড়িৎ দ্বিমেরু ভ্রামক পাওয়া যায়। এরপরে দেখো পরাবিদ্যুতের মেরুবর্তিতা, পোলারাইজেশন। তড়িৎ ক্ষেত্রের পরিবাহীর মধ্যে আচরণ। একটি বহিস্থ তড়িৎ ক্ষেত্রে কোনো পরিবাহী রাখলে পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক প্রান্তের অভিমুখে সজ্জিত হয়ে যায়। এর ফলে পরিবাহীর অভ্যন্তরে একটি বিপরীতমুখী তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এমন যেটি বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে ঠিক প্রশমিত করতে পারে। তাই পরিবাহীর মধ্যস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হয়। দেখো দেখো একটি বহিস্থ তড়িৎ ক্ষেত্র বলতে আমরা এখানে দেখাবো এটা হলো একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ এটা হলো ধনাত্মক আধানে আহিত একটা পাত নেওয়া হয়েছে এবং এইটা ঋণাত্মক আধানে আহিত অপর একটা পাত নেওয়া হয়েছে। ধনাত্মক আধানে আহিত পাত এবং ঋণাত্মক আধানে আহিত দুটি পাতকে সমান্তরালভাবে রাখলে এদের মধ্যে একটা মাঝখানে তড়িৎ ক্ষেত্র দেখতে পাওয়া যাবে। ধরো এটা হলো একটা সুষম তড়িৎ ক্ষেত্র নেওয়া হবে। এখন বহিস্থ তড়িৎ ক্ষেত্রে একটা বস্তুকে রাখলে, একটা পরিবাহী পদার্থকে যদি আমরা রাখি, ধরো এইখানে আমরা একটা পরিবাহী পদার্থকে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে আমরা একটা পরিবাহী পদার্থকে রেখেছি। তার ফলে কি হলো, পরিবাহীর মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ ক্ষেত্রের ধনাত্মক প্রান্তের অভিমুখে মুক্ত ইলেকট্রনগুলি সরে আসে। অর্থাৎ এই যে ধনাত্মক প্রান্তের দিকে নেগেটিভ ইলেকট্রনগুলি এদিকে আগিয়ে আসে এবং ধনাত্মকগুলি এদিকে সরে যায়। লক্ষ্য করে দেখো বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখটা কোন দিকে? এই দিকে, অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মক। আমরা অলরেডি আগে বলেছি যে এই রকম দুটি পাতের মধ্যে যখন আমাদের তড়িৎ ক্ষেত্র দেখানো হবে
তখন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ সর্বদাই ধনাত্মক পাতটি থেকে ঋণাত্মক পাতের দিকে যাবে, ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের দিকে যাবে। ঠিক আছে। এবং যখনই একটা পরিবাহী পদার্থকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম, তখন লক্ষ্য করে দেখো ভেতরের ইলেকট্রনগুলি যেগুলো আছে সেগুলো ধনাত্মক পাতের আকর্ষণে এই প্রান্তের দিকে এগিয়ে আসবে, এবং ধনাত্মক আধানগুলি ধনাত্মকের বিকর্ষণে বা ঋণাত্মকের আকর্ষণে ওই দিকে পিছিয়ে যাবে। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক প্রান্তের অভিমুখে সজ্জিত হয়ে যায়, এবং ইলেকট্রনগুলি তখন তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক প্রান্তের দিকে সজ্জিত হয়। এর ফলে পরিবাহীর অভ্যন্তরে একটি বিপরীতমুখী তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। লক্ষ্য করে দেখো, এর মধ্যে আবার যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে সেটা এই দিক, অর্থাৎ বহিস্থ তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ সেটা ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাবে। আবার এখানেও তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাবে, কিন্তু বহিস্থ তড়িৎ ক্ষেত্রের যে অভিমুখ আর পরিবাহীর অভ্যন্তরে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে সেটা বিপরীত দিকে সৃষ্টি হবে। এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এমন হয় যাতে সেটি বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ঠিক ঠিক প্রশমিত করতে পারে। অর্থাৎ বহিস্থ তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য হয় আর অন্তস্থ অর্থাৎ বস্তুর ভিতরে পরিবাহীর ভিতরে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় সেটা সমান হয় এবং বিপরীতমুখী হয়। তার ফলে তারা পরস্পরকে প্রশমিত করতে পারে। সেই জন্য পরিবাহীর মধ্যস্থিত কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য হয়। লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য হয়। ব্যাপারটা ভালো করে বুঝে নাও যে একটা পরিবাহী পদার্থকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি স্থাপন করা হয়, তাহলে পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনগুলি থাকে বা মুক্ত ইলেকট্রনগুলি থাকে সেই ইলেকট্রনগুলি ধনাত্মক পাতের আকর্ষণে ধনাত্মক পাতের দিকে চলে আসে, এবং স্বাভাবিকভাবে ধনাত্মক আধান যেগুলি তৈরি হবে সেগুলি সবই ধনাত্মকের বিকর্ষণে বা ঋণাত্মকের আকর্ষণে একটা প্রান্তের দিকে সরে যাবে। তার ফলে পরিবাহিকার অভ্যন্তরে বা এই বস্তুটার ভিতরে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে, যে তড়িৎ ক্ষেত্রটি বহিস্থ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে হয়। অর্থাৎ বহিস্থ তড়িৎ ক্ষেত্রটা দেখো আমি যে দেখাচ্ছি বাম দিক থেকে ডান দিকে আছে, কিন্তু পরিবাহীর মধ্যে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেটা ডান দিক থেকে বাম দিকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ দুটি বিপরীতমুখী তড়িৎ ক্ষেত্রের মধ্যে সৃষ্টি হয়, এবং তার ফলে কি হয় যে পরিবাহীর মধ্যে লব্ধি কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না, কারণ বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে পরিবাহীর মধ্যে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রশমিত করে, এবং পরিবাহীর মধ্যস্থিত কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা শূন্য হয়। একটি বহিস্থ তড়িৎ ক্ষেত্রে কোনো পরাবিদ্যুৎকে যদি রাখা হয়, একটি বহিস্থ তড়িৎ ক্ষেত্রে কোনো পরাবিদ্যুৎকে রাখলে পরাবিদ্যুৎটির অণুর ধনাত্মক এবং ঋণাত্মক আধান বণ্টনের কেন্দ্রে আপেক্ষিক সরণ ঘটে। এর ফলে অমেরুবর্তী পদার্থ মেরুবর্তী পদার্থে পরিণত হয়, যেটা একটু আগেই আমরা বলেছি যে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন মেরুবর্তী বা অমেরুবর্তী যে কোনো পদার্থকে রাখা হোক না কেন, তাদের ধনাত্মক এবং ঋণাত্মক আধান বণ্টনের কেন্দ্রের আপেক্ষিক সরণ ঘটে, এবং অমেরুবর্তী মেরুবর্তী উভয় পদার্থই মেরুবর্তী পদার্থের মতো আচরণ করে। অর্থাৎ তাদের মধ্যে একটা লব্ধি তড়িৎ দ্বিমেরুর ভ্রামক পাওয়া যায়, এবং সেগুলি তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হয়। তাই পরাবিদ্যুতের অভ্যন্তরে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় যার প্রাবল্য বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের বিপরীতমুখী পাওয়া যায়। বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের বিপরীতমুখী তড়িৎ ক্ষেত্র দেখতে পাওয়া যায় মেরুবর্তী বা অমেরুবর্তী পদার্থের ক্ষেত্রে। বহিস্থ তড়িৎ ক্ষেত্রের তুলনায় এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান অনেকটা কম হয়। পরাবিদ্যুতের ক্ষেত্রে পরিবাহীর মতো মুক্ত আধান থাকে না, সেই জন্য বহিস্থ প্রাবল্য সম্পূর্ণ প্রশমিত হয় না। এই কারণে পরাবিদ্যুতের মধ্যে লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থাকে, এবং পরিবাহীর মতো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা শূন্য হয় না। তাহলে এই বিষয়টা বিশেষভাবে লক্ষ্য করো। তো একটা পরিবাহী পদার্থকে যখন আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করেছি, তখন পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হয়, এবং সেই পরিবাহী তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে সম্পূর্ণ প্রশমিত করে। সেই জন্য দেখা যায়
যে পরিবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা থাকে না, কিন্তু অমেরুবর্তী বা মেরুবর্তী বা অন্তরক পদার্থকে যখন আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো তখন দেখা যায় যে এদের মধ্যে তড়িৎ দ্বিমেরুগুলি তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হয় এবং পরাবিদ্যুতের অভ্যন্তরে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এইটার মতোই, অর্থাৎ পরিবাহী পদার্থে যেমন তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, ওখানে তড়িৎ দ্বিমেরুগুলো সজ্জিত হওয়ার ফলে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে এবং সেই যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে সেই তড়িৎ ক্ষেত্র সৃষ্টির ফলে তাহলে বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ওরা কিছুটা পরিমাণ প্রশমিত করতে পারলেও সম্পূর্ণ প্রশমিত করতে পারে না। সেই জন্যে পরাবিদ্যুতের অভ্যন্তরের তড়িৎ ক্ষেত্র এবং বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাওয়া যায়। পরে ওই জন্য অপরিবাহী বা অন্তরক পদার্থের অভ্যন্তরের কোনো বিন্দুতে এটাকে যখন আমরা বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রাখবো তখন লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পাওয়া যায়, যেটা পরিবাহীর মতো শূন্য হয় না। বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করা অণুগুলির যে সজ্জিত হওয়া, এইটাকে বলা হয় তড়িৎ মেরুবর্তিতা বা ইলেকট্রিক পোলারাইজেশন। তাহলে বহিস্থ তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করা অণু অর্থাৎ অন্তরক বা পরাবিদ্যুৎ পদার্থগুলিকে বলা হচ্ছে। এইগুলো যখন বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তখন এদেরকে তড়িৎ দ্বিমেরুগুলিকে নতুনভাবে সজ্জিত হয় এবং লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাওয়া যায়। এই যে ঘটনাটাকে বলা হয় তড়িৎ মেরুবর্তিতা বা ইলেকট্রিক পোলারাইজেশন। তড়িৎ মেরুবর্তিতার ফলে যেটা হয় সেটা হলো পরাবিদ্যুতের একটি পৃষ্ঠতলে ধনাত্মক আধান, অপর পৃষ্ঠতলে ঋণাত্মক আধান আবিষ্ট হয়। পরাবিদ্যুতের অর্থাৎ অন্তরক পদার্থের একটি পৃষ্ঠতলে একটি দিকে ধনাত্মক আধান এবং অপর পৃষ্ঠতলের মধ্যে ঋণাত্মক আধান সৃষ্টি হয় এবং পদার্থের বাকি অংশের মধ্যে মোট আধান শূন্য হয়। এর কারণ লক্ষ্য করে দেখো যে তখন আবিষ্ট আধানের সৃষ্টি হবে এবং একটা পৃষ্ঠতলে ঋণাত্মক এবং অপর পৃষ্ঠতলে ধনাত্মক আধানের সৃষ্টি হবে এবং মাঝখানে মোট আধান শূন্য হয়। এবং এখানে একটা জিনিস দেখো, এই যে মানে যদি একটা পরাবিদ্যুৎকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি তখন এর ভেতরে এটা যদি পরাবিদ্যুৎ পদার্থ হয় তাহলে এইটার ভেতরে অভ্যন্তরীণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E0 আর বহিস্থ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E। তাহলে একটা লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সৃষ্টি হয়, সেটা হলো E' ইকুয়াল টু E মাইনাস E। এই হচ্ছে পরাবিদ্যুতের ক্ষেত্রে লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং সেই জন্য পরাবিদ্যুতের ভেতরে লব্ধি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অস্তিত্ব থাকে। তড়িৎ মেরুবর্তিতার জন্য পরাবিদ্যুতের মধ্যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হ্রাস পাওয়ার ঘটনাটি আমরা এখানে দেখাতে পারলাম, দেখো, এবং লব্ধি প্রাবল্য হবে এইটা।